আচ্ছা যাই হোক, তোমরা তাহলে একটু দেখো, আমরা গত ক্লাসে কি শুরু করছিলাম? কেমিক্যাল স্পিনিং। তোমাদের কি মনে আছে কিনা যে কেমিক্যাল স্পিনিং আমি কি বলছিলাম, বা কেমিক্যাল স্পিনিং কেন বলা হয়, এরকম দু একটা টপিক কি মনে আছে কিনা? হ্যাঁ আছে? আচ্ছা মনে থাকলে জিজ্ঞেস করবো না? এই আছে আসিফ, মনে আছে? তোমাকে বলছি না, তুমি তো আদনান সামিরে ফলো করতেছো, তুমি তো পড়াশোনা করতেছো না। তুমি এই যে মনে আছে? হ্যাঁ তুমি কেমিক্যাল স্পিনিং কি বলছি মনে আছে? আচ্ছা কেমিক্যাল স্পিনিং আমরা কেন বলি? আমাদের তো আরও একটা স্পিনিং আছে যেটাকে আমরা বলি মেকানিক্যাল স্পিনিং। হ্যাঁ মেকানিক্যাল স্পিনিং ঠিক ওই নামে আমরা বলি না, আমরা স্পিনিং নামে চিনি আর কি। হ্যাঁ তো সেই অর্থে ওটাকে আমরা, এটাকে কেমিক্যাল স্পিনিং বলি ওইটা থেকে আলাদা করার জন্য। এটাকে কেমিক্যাল স্পিনিং কেন বলি বলছিলাম আমি? আচ্ছা করা হয় কেমিক্যাল স্পিনিং তো ভাই সহজ কথা। এখানে কেমিক্যাল স্পিনিং বলা হচ্ছে কেন? কারণ আমি তো এখানে কেমিক্যাল ইউজ করতেছি, তাই না? কেমিক্যাল ছাড়া কি হচ্ছে? আমার যে প্রথম স্টেপটা ছিল যে পলিমারটাকে একটা ভিসকাস ফ্লুইডে কনভার্ট করা, তো সেখানে আমার কি লাগতেছিল? কিছু কেমিক্যাল লাগতেছিল না? আমি কয়টা প্রসেস বললাম? বলছিলাম যে আইদার আমি মেল্টিংয়ের মাধ্যমে করবো, কয়টা প্রসেস বলছিলাম দেখো তো? আইদার আমি মেল্টিং করে করব, অথবা কোনো না কোনো কোয়াগুলেশন, না কোনো না কোনো সলভেন্ট অ্যাড করে তারপরে করবো। কথা বোঝা গেছে? পিছনে শোনা যাচ্ছে? তো শোনা যাচ্ছে না? চুপ করে বসে সামনে আসো, তুমি সামনে আসো, তোমরা সামনে সামনে চলে আসো না, সামনে খালি দেখতে সামনে চলে আসো। আচ্ছা তো আমরা ওই কেমিক্যাল স্পিনিং এর একটা মূল ডিভাইস নিয়ে একটা আলোচনা করব। সেই মূল ডিভাইসটা হচ্ছে, এটা আমরা বলতে পারি একেবারে একটা এসেনশিয়াল ডিভাইস। তো প্রথম বাক্যটা আমি তাই লিখছি, কিন্তু দেখো এসেনশিয়াল ডিভাইস ফর কেমিক্যাল স্পিনিং। তো তার আগে একটু বুঝি যে জিনিসটা আসলে দেখতে কেমন। জিনিসটা আমি তোমাকে বললাম যে এটা অনেকটা শাওয়ার হেডের মতো দেখতে। শাওয়ার হেড মানে আমাদের ওয়াশরুমে যে শাওয়ারটা থাকে, যেখান দিয়ে পানির ফ্লো প্রবাহিত হয়, সেই অনেকটা শাওয়ার হেডের মতো। তুমি একটু দেখো তো শাওয়ার হেডের মতো না? এই যেটা হচ্ছে ওয়াশরুমের শাওয়ার হেডটা আঁকছি আর কি, এরকম না দেখতে? তো এটা একটু 3D করে দেখানোর চেষ্টা করছি, একটু 2D আর কি। হ্যাঁ প্রায় 3D আর কি, পুরোপুরি 3D তো আঁকা সম্ভব না। বোঝা যাচ্ছে জিনিসটা? এমনি বোঝা যাচ্ছে কনসেপ্ট? ধরো এই একটা হোল, এই কাঠামো, এখানে অনেকগুলো ছিদ্র থাকবে। তো ছিদ্রগুলো থাকে কেন? ছিদ্রগুলো থাকে হচ্ছে এখান দিয়ে ফাইবারের, মানে আমি যে ভিসকাস ফ্লুইডটা বানাবো, সেই ভিসকাস ফ্লুইডটা আমি এই ছিদ্রপথে কী করব? সজোরে ধাক্কা দিয়ে নির্গমন করাবো, তাই তো? এটাকে আমরা বলছিলাম এক্সট্রুড, মনে আছে কিনা লাস্ট ক্লাসে? এক্সট্রুডের কথা বলছিলাম না? ছিদ্রপথে সজোরে ধাক্কা দিয়ে বের করা, তাই তো? তাহলে এই ছিদ্রগুলো দিয়ে আমি ফাইবারকে, বা ফাইবারের যে সলিউশনটা থাকবে সেখানে আমি এক্সট্রুড করবো, এবং এক্সট্রুড করার পরে কি হয়? এটাকে আমরা সলিডিফাই করি, মনে আছে না? সলিডিফাই করে ফাইবারটাকে আমরা একটু হার্ড করি বা শক্ত করি, শুকাই আর কি, সহজ বাংলা। ঠিক আছে? তো সলিডিফিকেশনের প্রসেসগুলো কী কী বলছি সেদিকে আমি আর যাচ্ছি না। তো তোমরা জিনিসটা একটু বুঝতে পারছো কি না প্রথম দুইটা সেন্টেন্স? এটা হচ্ছে একটা এসেনশিয়াল ডিভাইস। এসেনশিয়াল তো মাস, এটা তো লাগবে, এটা ছাড়া কিন্তু স্পিনিং হচ্ছে না। হচ্ছে? তো এটা ছাড়া তো তুমি একসাথে অনেকগুলো ফাইবার পাবো না, বা ফাইবারগুলোকে তুমি আলাদাও করতে পারবে না। এরপরে দেখো যে এই জিনিসটা কিসের তৈরি? তো আমি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের। কেন স্টেনলেস স্টিল? কারণ আমি যখন এই ছিদ্রপথে সজোরে কোনো ভিসকাস ফ্লুইড আমি নির্গমন করাবো, এবং এটা সময়ের সাথে সাথে যখন আমি অনেকগুলো নির্গমন করব, তখন কিন্তু আস্তে আস্তে এখানে যদি করোশনের সম্ভাবনা থাকে, মানে ওই মেটালটা যদি শক্ত না হয়, বা মেটালটা যদি খুব বেশি উইথস্ট্যান্ড করতে না পারে প্রেশারের সাথে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। কথা বুঝে গেছে? তো ক্ষয় যদি হয়, ধরো আমি একটা এই ছিদ্রের কথা বলি, ধরো এই দুটো ছিদ্র আমরা কনসিডার করি, ধরলাম একটা আস্তে আস্তে একটু ক্ষয় হয়ে গেছে। তো আমি ধরলাম যে এটার প্রিলিমিনারি ডায়ামিটার ছিল 0.1 মিলিমিটার, এখন একটু বেড়ে গেছে, একটু বেড়ে গেছে। ধরো আমি বললাম যে 0.5 বেড়ে গেছে। কি সেম? বেড়ে গেছে। যদি বেড়ে যায়, তাহলে এখন বলো তো, এই যে আমি যে বলতেছি যে ম্যানমেড ফাইবার একেবারে ইকুয়াল ডায়ামিটারের হয়, তাহলে ইকুয়াল ডায়ামিটার কি থাকবে? ইকুয়াল ডায়ামিটার কিন্তু থাকবে না। কাজে আমাকে জিনিসটা বুঝতে হবে যে এখানে এমন কোনো মেটাল ইউজ করা যাবে না যেটা কিনা করোশন হইতে পারে। তো এখানে
সেজন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্টেনলেস স্টিল ব্যবহার করি, অথবা অন্য কোনো প্রেশাস মেটাল যে অ্যালয়গুলো থাকে, আকরিকগুলো থাকে, সেখান থেকে আমরা আরও কিছু দামি মেটাল ইউজ করতে পারি, যেমন নিকেল ইউজ হয়, ইরিডিয়াম ইউজ হয়, প্লাটিনাম ইউজ হয়। তো প্লাটিনাম তুমি বুঝতেছো বিশাল দামি জিনিস, তো এই দামি জিনিস দিয়ে আমি বলতেছি ইউজ হয়, কিন্তু খুব বেশি একটা মনে আমরা পাবো না, ঠিক আছে। গোল্ড ইউজ হয়, টাইটেনিয়াম ইউজ হয়, ভ্যানাডিয়াম ইউজ হয়, এরকম আরও অনেকগুলো প্রেশাস মেটাল কিন্তু ইউজ হতে পারে। তবে শর্ত একটাই, শর্ত হচ্ছে সেটা যেন প্রেসারে এবং প্রসেস চলাকালীন সময়ে যে সার্কামস্টেন্সেসগুলো হবে, যে পরিস্থিতিগুলো হবে, সেটার সাথে যেন সেটা উইথস্ট্যান্ড করতে পারে, ঠিক আছে। তারপরে লেখো করোশন রেজিস্ট্যান্ট অ্যান্ড ক্যান উইথস্ট্যান্ড উইথ হাই প্রেশার। যে কথাটা এখন বললাম সেটা এই পরের পয়েন্টে বললাম আর কি। হ্যাঁ, ইকুয়াল হোল ডাইমেনশনস ইম্পর্টেন্ট একটা জিনিস। এদের হোল যে ডাইমেনশনগুলো থাকবে এটা একদমই ইকুয়াল থাকা লাগবে, কোনো মতে কোনো অবস্থাতে কম বেশি হওয়া যাবে না, কোনো অবস্থাতেই কম বেশি হওয়া যাবে না, ঠিক আছে। কম বেশি হইলে কোথায় কোথায় ইফেক্ট হয় আমরা আবার পরে আলোচনা করবো, ঠিক আছে। নো ব্রেকেজ অর ক্লগিং, তাহলে এমনভাবে ছিদ্রটা থাকতে পারবে না যার ধারগুলা, ছিদ্রের ধারগুলো যদি খুব শার্প হয়, ফাইবারটা যদি এক্সট্রুড করার সময় ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এমন হলে হবে না। কথা কি বুঝে গেছে? ফাইবারটা যখন এক্সট্রুড হবে ছিদ্রপথে, তখন সে যদি ওই যে ছিদ্রপথের যে ধার আছে, এডসগুলো ওই প্রান্তের সাথে লেগে কিন্তু যদি সে ক্ষয়প্রাপ্ত হয় কিংবা যদি ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি থেকে, এমন হলে কিন্তু হবে না। কেমন হইতে হবে? কোনো রকম ব্রেকেজ হওয়া যাবে না এবং ক্লগিং হওয়া যাবে না। ক্লগিং মানে হচ্ছে ছিদ্রপথটা জ্যাম হওয়া যাবে না, ছিদ্রপথ জ্যাম হওয়া যাবে না। তো ছিদ্রপথ জ্যাম হলে যেটা হবে, ধরো এখানে আমি যদি বলি যে এখানে 100টা হোল ছিল, 100টা হোল থাকলে তাহলে এখান দিয়ে 100টা ফাইবারের ধারা নামবে না, 100টা ফাইবার বের হবে। তো কোনো কারণে একটা ছিদ্র যদি ব্লক থাকে, তাহলে একটা ছিদ্রের ব্লকেজ দিয়ে ফাইবার কি আর বেরোতে পারবে? পারবে না। যদি বেরোতে না পারলে তাহলে কিন্তু ওই যে ইয়ার্নটার কথা আমি চিন্তা করছি, সেই ইয়ার্নটা কিন্তু ডাইমেনশন ঠিক থাকতো না। ডাইমেনশন বলতে এটা ডায়ামিটার আর ঠিক থাকতো না কিন্তু তখন, ঠিক আছে না? একটা ফাইবার অফ গেল না, তাহলে কিছুটা ডায়ামিটার তো কমে গেল, তাহলে এটা কিন্তু হওয়া যাবে না। অর্থাৎ ছিদ্রের পথে কখনোই ক্লগিং হওয়া যাবে না। তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ক্লগিং কি আসলে হয় কি না? ক্লগিং প্রশ্ন হচ্ছে, হ্যাঁ ক্লগিং হতে পারে, অনেকগুলো কারণে হয়। একটা হচ্ছে ধরো আমরা যে সলিউশনটা ইউজ করতেছি সেটা কিন্তু একটু ভিসকাস, ঘন সলিউশন। তো ঘন সলিউশন যেহেতু, এই জন্য এটাকে কিন্তু আমরা সজোরে ছিদ্রপথে ধাক্কা দিয়ে বের করি। ধাক্কা দেওয়া মানে হচ্ছে আমরা একটা মোটরের সাহায্যে বের করি মূলত। আমি একটু পরে চিত্র আঁকবো, চিত্র একটু বুঝতে পারবা। তো তারপরেও কিন্তু যেহেতু ভিসকোসিটির একটা বিষয় থাকে, ছিদ্রপথটা জ্যাম হইতে পারে। এছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন আমরা যে ফাইবারগুলো বের করি সচরাচর, বা যে ফাইবারটা আমরা ম্যানুফ্যাকচার করি, সেই ফাইবারটা কিন্তু সচরাচর ট্রান্সপারেন্ট, একেবারে ট্রান্সপারেন্ট ফাইবার। ট্রান্সপারেন্ট মানে তো বুঝো একেবারে স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার। তো ক্রিস্টাল ফাইবার বা ক্রিস্টাল ক্লিয়ার যে ফাইবার, সেগুলো নিশ্চয়ই আমরা অ্যাপারেল ইউজ করতে পারবো না। পারবো নাকি? ক্রিস্টাল তো আমি অ্যাপারেল ইউজ করতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে কিছু পরিমাণ কিছু এক্সট্রা অ্যাক্সেসরি যোগ করা লাগে। যেমন তার মধ্যে একটা হচ্ছে অ্যাডিটিভ, সে চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করবো, তোমাদেরকে এখন জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো যে অ্যাডিটিভ আমরা অ্যাড করি সেটা কিন্তু একটা এক্সট্রা কেমিক্যাল। তো এই অ্যাডিটিভের পার্টিকেল সাইজ যদি তোমার এটার হোল থেকে বড় হয়, 0.1 মিলিমিটার তো খুব বেশি বড় না, মানে খুব অনেক বড় না, তো একেবারে ছোট না। তো ধরো কোনো একটা পার্টিকেল যদি এটার থেকে বড় হয়, তুমি এখানে যে ভিসকাস যে সলিউশনটা বানাইলে, সলিউশনের মধ্যে কোনো একটা পার্টিকেল আছে যেটা হোল থেকে বড়, তাহলে সেই হোলটা জ্যাম করে দিবে, স্বাভাবিক না? অথবা যদি এখানে যে আমি ধরো উডের কথাই বলি, মানে সেলুলোজ, ঠিক আছে। তো সেলুলোজ থেকে যখন আমি ধরো ভিসকোস ফাইবার বানাবো, তো সেলুলোজকে তো আমার প্রসেসিং করা লাগছে না, ক্লিনিং করা লাগছে। যদি কোনো কারণে কোনো ছোটো ময়লা টয়লা থাকে, আমি তো ছাকার পরেও যদি কোনো ধরনের কোনো অবশিষ্ট ময়লা থাকে, যেটা কিনা ওই যে স্পিনারের হোল থেকে বলো, তাহলে কিন্তু সেই হোলটা জ্যাম করে দেওয়ার পসিবিলিটি থাকবে। অর্থাৎ সোজা বাংলা হচ্ছে হোল জ্যাম হওয়া যাবে না, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে যেটা করা লাগবে, ফিল্ট্রেশন। অর্থাৎ যে সলিউশনটার কথা বললাম, ভিসকাস সলিউশনটাকে ফিল্টার করা লাগবে, এবং একই সাথে ওই যে তোমার স্পিনারটাকে একটা নির্দিষ্ট সময় পর ক্লিন করা লাগবে, ঠিক আছে। ধরো একটা অপারেশন পর বা একটা ব্যাচ পরে আমরা কিন্তু এটাকে ক্লিন করা লাগবে, ঠিক আছে। তো এখানে আমরা 3টে স্পিনিং নিয়ে আলোচনা করার কথা তোমাদেরকে বলছিলাম লাস্ট ক্লাসে, মেল্ট স্পিনিং, ওয়েট স্পিনিং আর হচ্ছে ড্রাই স্পিনিং। এই 3টে স্পিনিং নিয়ে আমি আলোচনা করব। তো মেল্ট স্পিনিং এর ক্ষেত্রে দেখো, স্পিনারের হোলগুলো হচ্ছে 0.1 মিলিমিটারের মতো হতে পারে, হয় বলতেছি না, হতে পারে 0.1 মিলিমিটার। আর ওয়েট স্পিনিং এর ক্ষেত্রে কি হয়? ওয়েট স্পিনিং এর ক্ষেত্রে হোল সাইজগুলো হচ্ছে আরও ছোট হয়, মেল্ট স্পিনিং থেকেও আরও ছোট হয়, 0.1 এর থেকেও আরও ছোট হয়, উইথ লার্জ নাম্বার অফ হোলস। অর্থাৎ এখানে ওয়েট স্পিনিংয়ে হোলের সংখ্যাটা বেশি থাকে। ওয়েট স্পিনিংয়ের স্পিনারেটের মধ্যে হোলের সংখ্যা অনেক বেশি থাকে।
আর ড্রাই স্পিনিং এর ক্ষেত্রে দেখো হোলসগুলা একটু দূরে দূরে অবস্থান করে, তাহলে ওয়েট স্পিনিং এ কিন্তু খুব একটা দূরে দূরে অবস্থান করতে পারো না, যেহেতু হোল সংখ্যা বেশি। আবার পক্ষান্তরে ড্রাই স্পিনিং আমি বলতেছি হোলগুলো একটু দূরে দূরে, ওয়াইডলি স্প্রেড দূরে দূরে অবস্থান করে। দূরে দূরে অবস্থান করার কিন্তু কারণ আছে, আমি বলে দিছি। দেখো, ফর ইজি ইভ্যাপোরেশন অফ সলভেন্ট, এই যে আমি তোমাদেরকে যখনই বললাম লাস্ট ক্লাসে যে ভিসকাস সলিউশন যে আমরা বানাবো, আইদার মেল্ট করব অথবা কোনো সলভেন্ট বা কোনো কেমিক্যাল মিশাবো, তাই তো? তো সলভেন্ট যে ইউজ করব, সলভেন্ট কিন্তু একটা দামি জিনিস। হ্যাঁ, তুমি যদি সলভেন্টটা রিকভার না করো তাহলে কিন্তু প্রোডাক্টের দাম অনেক বেড়ে যাবে। তো প্রোডাক্টের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু তুমি সেটা মার্কেটে রান করানো সম্ভব হয় না, কারণ প্রোডাক্টের দাম তো একটা জরুরি জিনিস, তাই না? তো সলভেন্ট রিকভারি, অথবা আমি যদি রিকভারির প্রসঙ্গে নাও যাই, যদি বলি যে সলভেন্টটাকে আমি ইভ্যাপোরেট করব, আমরা যে ফাইবারের যে ধারাগুলো নামবে সেই ধারাগুলোকে আমরা সলিডিফিকেশনের জন্য 3টে প্রসেসের কথা বলছিলাম, কোয়াগুলেশন, ইভ্যাপোরেশন আর হচ্ছে কুলিং। তো ইভ্যাপোরেশন হলে কি হবে, যে সলভেন্ট আছে সেটা ভ্যাপার ফেজে চলে যাবে, বাষ্প ফেজে, এবং সেটা ওই ফাইবারের গ্যাপের মধ্য দিয়ে কিন্তু আমাকে এসকেপ করানো লাগবে। কথা কি বোঝা যাচ্ছে কিনা? তো এখন যদি এখানে দুইটা পার্শ্ববর্তী ফিলামেন্টের মধ্যে যদি জায়গা না থাকে, ধরো যদি খুব ঘন ঘন ছিদ্র হয়, তাহলে তো ফাইবারের মাঝখানে তেমন একটা জায়গা থাকবে না, তাহলে সলভেন্টটা কি যাওয়ার আর জায়গা পাবে? জায়গা পাবে না তো। এবং তখন যদি সে ফোর্সফুলি যায় তখন কিন্তু ফাইবারটাকে একটু ডিফর্ম করে দেবে। এই জন্য আমরা একটু ওয়াইডলি স্পেস থাকি, যাতে করে ইভ্যাপোরেট করার পরে সলভেন্টটা যেন আস্তে আস্তে বের হয়ে যাওয়ার জন্য জায়গা পায়। কথা বোঝা গেছে এখানে? তাহলে স্পিনারের সম্পর্কে ধারণা পাওয়া গেছে। স্পিনারের কিন্তু আমার লাগবে, স্পিনার ছাড়া কিন্তু আমি স্পিনিং করতে পারবো না। মানে আমি যেই স্পিনিংয়ে যাই না কেন, আমার স্পিনারটা আবশ্যিক ডিভাইস, এটা আমার লাগবেই।